এখন পর্যন্ত পৃথিবীতে সবথেকে সর্বোত্তম শাসন ব্যবস্থার নাম হচ্ছে ডেমোক্রেসি। জুলাইকে পুঁজি করে রাজনীতি খুব বেশি করা যাবে না। যেমন আওয়ামী লীগ ৭১কে পুঁজি করে, ৭১-এর চেতনা বিক্রি করে, ৭১-এর চেতনা মানুষকে গেলানোর চেষ্টা করে বাংলাদেশের রাজনীতি করতে পারে নাই। অভ্যুত্থানটা যে আকাঙ্ক্ষায় সার্বজনীন ছিল, এটা সমস্ত স্তরে, ভিন্ন স্তরের শিক্ষক, ছাত্র, পেশাজীবী, রাজনীতিক, সাধারণ মানুষ সবাই অংশগ্রহণ করেছে। এটা অংশগ্রহণ করার প্রেক্ষিতে কী ছিল? প্রেক্ষিতে ছিল একটা মুক্ত সমাজ ব্যবস্থা, একটা ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। আন্দোলনটা শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, কোটা বিলুপ্তির পক্ষে। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নতুন বাংলাদেশের আয়োজনে। নতুন বাংলাদেশের আয়োজনে আমরা কথা বলি দেশ এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে, একই সাথে দেশের রাজনৈতিক যে অবস্থা, সেই অবস্থা নিয়েও আমরা আলোচনা করতে চাই। আমরা চেষ্টা করি যে সাধারণ মানুষের অধিকার এবং রাষ্ট্রের যে ভবিষ্যৎ, এই সকল বিষয়গুলো নিয়ে আলাপ করার। আমরা বিশ্বাস করি সত্যি বলা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, একই সাথে সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরা আমাদের দায়িত্ব। এখানে আমরা আলোচনা করবার চেষ্টা করি আইনের শাসন, গণতন্ত্র, জবাবদিহিতা এবং জনগণের প্রত্যাশা নিয়ে। দেশ এবং দেশের মানুষের যেই স্বার্থ, সেই স্বার্থকে প্রাধান্য দিয়েই আমরা তুলে আনি সমসাময়িক গুরুত্বপূর্ণ সকল রাজনৈতিক বিষয়। নতুন বাংলাদেশের স্বপ্ন, ন্যায় বিচার এবং মানবিক রাষ্ট্র গঠনের যে প্রত্যয়, এই প্রত্যয় নিয়েই আমাদের পথচলা। আর এই পথচলায় আপনাদের মতামত, প্রশ্ন আর অংশগ্রহণ আমাদের আয়োজনের প্রাণশক্তি। আমি জান্নাতুল কলি। আজকে নতুন বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আছি। 3 জন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন। পরিচয় করিয়ে দিতে চাই একে একে। আমার ডান দিক থেকে আছেন অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম তালুকদার, এআইইউবি এবং রাজনীতি বিশ্লেষক। সেই সাথে আছেন তারপরেই রাশিদ খান, বিএনপি নেতা, সাবেক সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। আছেন এর পরপরই শরীফুজ্জামান শরীফ, সাবেক ছাত্রনেতা। আমন্ত্রণ আপনাদের 3 জনকেই আমাদের আজকের আয়োজনে। শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। জুলাই গণঅভ্যুত্থানের বিকল্প কী ছিল, এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। 24-এর আগে বাংলাদেশের যে অবস্থা ছিল, বলা হয়েছে রাজনীতিতে ভোটবিহীন একটা সরকার লম্বা সময় দেশ পরিচালনা করেছে। বিরোধী দলের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব মিটিয়ে দেবার জন্য যত রকমের যা যা সিদ্ধান্ত বা কাজ করা দরকার, সেই কাজ আগের রিজিম করেছে। একই সাথে দেশের মানুষকে এক ধরনের সাপ্রেশনের মধ্যে রাখা হয়েছে। রাজনীতির যে অধিকার মানুষের থাকার কথা, সেই অধিকারটা মানুষের ছিল না। এই সকল অভিযোগের জায়গা থেকেই 24-এর গণঅভ্যুত্থান কিনা, আর যদি 24-এর গণঅভ্যুত্থান না হতো তাহলে আসলে বাংলাদেশের অবস্থা কী হতো? আদৌ 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের উত্তরণ ঘটল কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচকদের এবং দর্শক শ্রোতাদেরকে। আমার যা বলার ছিল আপনি শুরুতে বলে দিয়েছেন। এখন পর্যন্ত পৃথিবীতে সবথেকে সর্বোত্তম শাসন ব্যবস্থার নাম হচ্ছে ডেমোক্রেসি। তার কতগুলো সমালোচনা আছে, ক্রিটিক আছে, কিন্তু এখন পর্যন্ত বেস্ট সিস্টেমটা। এবং আমাদের বাংলাদেশের জন্ম এবং সামনে চলার যে ইতিহাস, মুক্তিযুদ্ধ, আমাদের যে লাইফ লাইন, সেই মুক্তিযুদ্ধের সঙ্গেও গণতন্ত্র এবং জনগণের প্রত্যাশার একটা মিল আছে। যখন পাকিস্তানি শাসকরা আমাদের জনমতকে উপেক্ষা করেছে, তখন অনিবার্য হয়ে পড়েছে আমাদের একটা যুদ্ধ করার। অর্থাৎ একদিকে বেস্ট শাসন ব্যবস্থা ডেমোক্রেসি, আর আরেক দিকে হচ্ছে আমাদের একটা কমিটমেন্টও ছিল গণতন্ত্র। কিন্তু এই গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের এখানে কম বেশি নানা সময়ে লঙ্ঘিত হয়েছে। আমরা গত 15 বছর যে শাসনের মধ্যে ছিলাম, ভোটারবিহীন অবস্থায় এর আগে কখনো থাকিনি তা না, কিন্তু এবারেরটার দগদগে ঘা, এটা ছিল খুবই প্রকট এবং দূর থেকে দেখা গেছে। এটি কেন হয়েছে? এটা রাষ্ট্র চেষ্টা করেছে যে তার যে ব্যর্থতা, তার যে সীমাবদ্ধতা, তার যে আগ্রাসন, এটা যেন পাবলিক তার প্রতিশোধটা নেওয়ার সুযোগটা না পায়, এবং সেই কারণে মানুষকে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখা। যখন মানুষ দেখেছে যে সংবিধানের প্রতি সাংবিধানিকভাবে তার যে অধিকারগুলো, সেই অধিকারগুলো রাষ্ট্র কেড়ে নিয়েছে, তখন জুলাইয়ের অভ্যুত্থান অনিবার্য হয়ে উঠেছে। আজকে যারা ক্ষমতা হারিয়েছেন, যারা পালিয়েছেন, তারা অনেক ধরনের বক্তব্য দিয়ে থাকেন, কিন্তু এটি শতভাগ সত্য যে জুলাইয়ের অভ্যুত্থানের প্রেক্ষাপটটা তারা তৈরি করে দিয়েছেন। তাদের কর্মকাণ্ড, সেটি গণতন্ত্র বিরোধী, সেটি মানুষকে
কণ্ঠরোধ করা, কথায় কথায় মানুষকে খোঁটা দেওয়া, আমি এই শব্দটাই ব্যবহার করব, বিদ্যুৎ বন্ধ করে দেব কথায় কথায়। কিন্তু বিদ্যুৎ তো এটি তো আমি কিনে নিতাম, এটা তো কোনো ব্যক্তির দয়া ছিল না, কেউ বাড়ির থেকে এনে দিতেন না। অর্থাৎ নাগরিকদেরকে অসম্মান করা, অশ্রদ্ধা করা, এর ভেতর থেকে মানুষের মধ্যে যে ক্ষোভ এবং তার যে বঞ্চনা, সেই বঞ্চনার অনিবার্য পরিণতি ছিল জুলাই। এবং এটি যদি না হতো তাহলে আমাদের উপরে, আমাদের জুলাইয়ের পরের যে পরিস্থিতি, আমরা প্রত্যাশা পূরণ হয়নি, এটা নিয়ে পরের পার্টে আলোচনা করা যাবে। কিন্তু জুলাই অনিবার্য ছিল। জুলাই যদি 24 আগস্টেও না আসতো, এটা 27 আসতো অথবা 30 আসতো, জুলাই আসতোই। কারণ দীর্ঘকাল আপনি মানুষকে তার অধিকার বঞ্চিত করে, তার ভোটাধিকার কেড়ে নিয়ে, এবং এক ধরনের দানবীয় শাসন, আপনি যেভাবে চাইবেন এই ধরনের একটা শাসনকে মানুষকে আবদ্ধ করে রাখা যায়। ধন্যবাদ আপনাকে। রাশিদ খান, যে কথা আসলে বললেন শরীফুজ্জামান শরীফ, যে আসলে 24 হওয়ারই ছিল, 24-এর মধ্যে দিয়ে যে উত্তরণ ঘটলো, তার পরপর আসলে তার 18 মাস পর নতুন সরকার, তারপর বাংলাদেশ, এখন আলাদা একটা পথ চলা, 18 মাস এক ধরনের পথ চলার মধ্যে দিয়ে আমরা ছিলাম। একটু আমাদেরকে জানাবেন কি, এই 24-এর গণ অভ্যুত্থানের পর দেশ যেভাবে পরিচালিত হলো, এই জায়গাতে আমাদের এইখান থেকে, অর্থাৎ এই গণ অভ্যুত্থান এবং এই যে সরকার, রাষ্ট্র পরিচালনা, অন্তর্বর্তীকালীন সরকার, এখান থেকে আমাদের আসলে প্রাপ্তি কতটুকু পেলাম আমরা এই সময়টা, বাংলাদেশের মানুষ এবং যারা জুলাই সংগঠিত হবার পর নেতা হয়েছেন, যারা জুলাই সংগঠিত হবার পর দেশের দায়িত্ব পেয়েছেন, এরা আসলে দেশটাকে কিভাবে পরিচালিত করলো? সবাইকে সালাম এবং শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। দেখেন, জুলাইকে পুঁজি করে রাজনীতি খুব বেশি করা যাবে না। যেমন আওয়ামী লীগ 71-কে পুঁজি করে, 71-এর চেতনা বিক্রি করে, 71-এর চেতনা মানুষকে গেলানোর চেষ্টা করে বাংলাদেশের রাজনীতি করতে পারে নাই। শেখ হাসিনা গুম করেছে, খুন করেছে, এবং এইটার বৈধতা উৎপাদন করার জন্য সে 71-কে ব্যবহার করেছে নানান প্রক্রিয়ায়, নানানভাবে। সবসময় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে সে 16 বছর জোরপূর্বক ক্ষমতায় ছিল। ঠিক কেউ যদি মনে করে যে জুলাইয়ের চেতনাকে ব্যবহার করে আমি ক্ষমতায় থাকব, আমি ক্ষমতায় যাব, এটা সম্ভবপর নয়। কারণ জুলাই কারো বাপের নয়, জুলাই আমাদের সবার। আমরা সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই আমরা জুলাই গণঅভ্যুত্থান সফল করেছি। এই জুলাই আমাদের, কেউ বলতে পারবে না যে এই জুলাই আমার, এই জুলাই আমার নেতৃত্বে, এই জুলাই এদেশের জনগণের নেতৃত্বে। নিশ্চয়ই আপনার খেয়াল থাকবে যে 2024 সালের 19 জুলাই, আজকে তো আমরা 19 জুলাই আছি, তাই না? ঠিক এই সময়েই, যে সময় তুলে নিয়ে যাওয়া হয়, যে সময় আব্দুল কাদের 9 দফার ঘোষণা করছে, ঠিক একই টাইমে জুলাই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য হাসনাত এবং সার্জিস 8 দফার ঘোষণা করেছে। আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে বৈঠক করেছে। শরীফ ভাই, আমি কি ঠিক বলছি কিনা? তার মানে কি, আজকে যে হাসনাত এবং সার্জিসকে জুলাই বীর বলা হচ্ছে আর আব্দুল কাদেরকে জুলাই গাদ্দার বলা হচ্ছে, ইতিহাস কিন্তু এইভাবেই আওয়ামী লীগ পরিবর্তন করেছিল। ঠিক জুলাইয়ে যাদের নেতিবাচক ভূমিকা ছিল, তারা এখন এইভাবেই জুলাইয়ের ইতিহাসকে পরিবর্তন করছে। আমার মাঝে মধ্যে খুব আক্ষেপ লাগে যে নাহিদ ইসলাম তো এক দফার ঘোষক, তার উচিত ছিল প্রকৃতপক্ষে জুলাইয়ে কার কি ভূমিকা সেটা আসলে তুলে ধরা। আপনি বলেছেন ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল, একটু ব্যাখ্যা করবেন? ব্যাখ্যা দিব, তার আগে আমি শেষ করি, ব্যাখ্যা অবশ্যই দিব। দেখেন, আজকের দিনটি আমাদের একটু বিশ্লেষণ করা উচিত, কারণ আজকের দিনেই আমরা হয়তো থেমে যেতে পারতাম যদি আব্দুল কাদের 9 দফার ঘোষণা না করত। সেক্ষেত্রে হাসনাত এবং সার্জিসের যে জুলাইকে ব্যর্থ করার 8 দফা, এর মধ্য দিয়ে সামনের দিকে যাওয়ার কোনো সুযোগ ছিল না। 1 নম্বর দফায় ছিল এই হত্যার দায় স্বীকার করে শেখ হাসিনার ক্ষমা চাওয়া। শেখ হাসিনা ক্ষমা চাইবে না, হত্যার দায়ও স্বীকার করবে না। তার মানে কি, 9 দফা ছিল বাঙালি মুক্তির সনদ, দ্বিতীয় সনদ, এবং এই সনদকে বানচাল করার জন্য 8 দফা বাঙালিকে, বাংলাদেশের জনগণকে
আরো বেশি শেখ হাসিনার রেজিমের মধ্যে রাখার জন্য এই 8 দফা সামনে হাজির করা হয়েছিল। আজকে হাসনাত এবং সার্জিস যেখানে হাসিনা রক্ষার আন্দোলন করলো, তাদেরকে বলা হচ্ছে যে তারা হাসিনা পতনের আন্দোলন করেছে। এই হচ্ছে জুলাইয়ের ইতিহাস। নাহিদ ইসলাম এখনো পর্যন্ত যে জাতির সামনে সঠিক ইতিহাস, শেষ করি একটু, জাতির সামনে এখনো যে জুলাইয়ের প্রকৃত ইতিহাস নাহিদ ইসলাম উত্থাপন করে নাই, এটা আসলে আমি মনে করি জুলাইয়ের সাথে এক ধরনের বেইমানি, জুলাইয়ের ইতিহাসের সাথে বেইমানি। নাহিদ ইসলামের উচিত হবে অনতিবিলম্বে যারা জুলাইয়ে সাহসী ভূমিকা রেখেছে তাদের নামগুলো জাতির সামনে প্রকাশ করা, আর যারা জুলাইয়ে গাদ্দারি করেছে তাদের নামগুলো প্রকাশ করা। নাহিদ ইসলাম নিজেও জানে যে হাসনাত এবং সার্জিস জুলাইয়ের সময় গাদ্দারি করেছে, হাসিনার সাথে আতাত করেছে, এবং এই হিস্ট্রিগুলো প্রত্যেক সমন্বয়ক জানে। দেখেন পলিসি মেকিংয়ে কিন্তু আমরা তো জানি যে আমি আসছি সেই জায়গাটায়, ব্যাখ্যাটা এখানে কিছু প্রশ্ন রয়ে গেছে। হাসনাত এবং সার্জিসের 8 দফার কথা আপনি বললেন, এখনো পর্যন্ত তারা একই দলে একই ছাতার নিচে তারা রাজনীতি করছেন, একই সাথে দেশের রাজনীতি করে তারা বিরোধী দলে এলেন, এখনো পর্যন্ত তারা একই সঙ্গে কাজ করছেন। এই জায়গায় তাহলে সমন্বয়টা কি? আচ্ছা, শেখ হাসিনা তার বাবার খুনিদের নিয়ে রাজনীতি করেছে না? তার বাবার হত্যার প্রেক্ষাপট সৃষ্টি করেছিল, তাদের নিয়ে রাজনীতি করেছে না? করেছে কি না? জোট করেছে, একসাথে রাজনীতি করেছে, মন্ত্রী বানিয়েছে, করেছে তো। তো ক্ষমতার জন্য অনেকে অনেক কিছু করে। ঠিক আমারও আক্ষেপ যে এই যে এনসিপি নতুন একটি রাজনৈতিক দল, যারা নতুন বন্দোবস্তের কথা বলে সামনে হাজির হলো, জুলাইয়ের সময় যারা আসলে মুনাফিকি ভূমিকা রাখলো, তারা কিভাবে আসলে নতুন বন্দোবস্তের ঠিকাদার হবে আমি জানি না। পরবর্তীতে তাদের মধ্যে যে আলোচনা হয়েছিল, আপনার কথার উত্তর দিয়ে দিই। পরবর্তীতে এটা নিয়ে আসলে অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছে, বিশেষ করে 1 দফার ঘোষণা 6 মার্চ থেকে লং মার্চ 5 আগস্ট 6 আগস্ট থেকে 5 আগস্ট নিয়ে আসা হলো। তো এই পলিসির সাথে আসলে বা সিদ্ধান্তের সাথে হাসনাত এবং সার্জিস ছিল না। 19 জুলাই মিটিং করার পর থেকে, হাসিনার মন্ত্রীদের সাথে সংলাপ করার পর থেকে তাদেরকে মোটামুটি সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছিল। তো পরবর্তীতে আসলে বলা যায় ঘটনা চক্রে তারা নায়ক হয়ে গেল, এবং তাদেরকে নাহিদ ইসলাম ডে বাই ডে প্রমোট করলো। প্রকৃতপক্ষে জুলাইয়ের যারা প্রকৃত হিরো ছিল তাদেরকে নাহিদ ইসলাম মাইনাস করেছে। যেমন আব্দুল কাদের বলেন, রিফাত রশিদ বলেন, মাহিন সরকার বলেন, হান্নান মাসুদ বলেন। যদি আপনার নাহিদ এবং আসিফের পরে কে ভূমিকা রাখে, তাহলে আমি মনে করি এই 4 জন ভূমিকা রেখেছে। তাহলে ওই 2 জনের পরে এই 4 জনের অবস্থান থাকার কথা না? আছে, রাখা হয়নি পরিকল্পিতভাবে। আমার কাছে মনে হয় যে এই নেতৃত্বকে নাহিদ ইসলাম ভয় পেয়েছে, যে আমাদের অবর্তমানে তারা নেতৃত্ব দিয়েছে, ভবিষ্যতে এমন হতে পারে যে আমাকে ছাড়িয়ে তারা চলে যেতে পারে। আমার কাছে মনে হয় এই ধরনের ঘটনা ঘটতে পারে। আচ্ছা, আপনি যে প্রশ্ন করেছিলেন সেটি বলেই শেষ করবো। শোনেন, আপনি নিশ্চয়ই জানেন যে এর আগে নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম তারা বলেছিল যে ক্যান্টনমেন্টের পক্ষ থেকে বলা হয়েছিল যে 2 আগস্ট রাতে অনলাইনে আব্দুল কাদের, মাহিন সরকার, রিফাত রশিদ, হান্নান মাসুদদের মাধ্যমে 1 দফার ঘোষণা দেওয়ার জন্য তাদেরকে জোর করা হয়েছিল। নিশ্চয়ই আপনি শুনেছেন। গত কয়েকদিন আগে যে সময় প্রথম আলো পত্রিকায় আব্দুল কাদের সাক্ষাৎকার প্রকাশিত হলো, সেখানে মাহফুজ আলম সম্পর্কে বেশ নেতিবাচকভাবে সেখানে তথ্য এসেছে। এর প্রেক্ষিতে মাহফুজ আলম যে ফেসবুকে পোস্ট করেছে, সেখানে তিনি বলছেন যে না, বিষয়টি আসলে এরকম না। মূলত 2 আগস্ট ক্যান্টনমেন্টের পক্ষ থেকেই তাদেরকে 1 দফার ঘোষণা দেওয়ার জন্য চাপাচাপি করা হচ্ছিল, কিন্তু আমরা চেয়েছিলাম যে রাজপথ থেকে 1 দফার ঘোষণা 3 আগস্ট দেওয়ার জন্য। বিষয়টা আসলে এরকম না। যেহেতু মাহফুজ আলম ক্যান্টনমেন্টকে দোষারোপ করেছে, নাহিদ ইসলাম ক্যান্টনমেন্টকে দোষারোপ করেছে, নিশ্চয়ই আপনার সেই ক্যান্টনমেন্টের খবর মনে আছে যে 1 আগস্ট সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছিল যে ছাত্র জনতার কাতারে থাকবে, কারোর বুকে গুলি চালাবে না। 2 আগস্ট একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, 3 আগস্ট মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল জনতার কাতারে নেমে আসবে সেনাবাহিনী, এবং সেনাবাহিনী কারোর উপর গুলি চালাবে না। নিশ্চয়ই সিদ্ধান্তগুলো আপনি জানেন। তার মানে কি, যেমনি ভাবে নাহিদ ইসলামের গণঅভ্যুত্থানে ভূমিকা আছে, ঠিক একইভাবে ক্যান্টনমেন্টের ভূমিকা আছে, সেনাপ্রধানের ভূমিকা আছে। না, এটা শেষ করি, 1 মিনিটে শেষ করব। ক্যান্টনমেন্টের ভূমিকা আছে, এই জন্য আমি সেখানে রূপক অর্থে আমি বলেছি, যেহেতু নাহিদ ইসলাম নিজেই বলছে, মাহফুজ আলম নিজেই বলছে যে ক্যান্টনমেন্টের পক্ষ থেকে 1 দফা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছিল, এই জন্য আমি রূপক অর্থে ব্যবহার করেছি যে ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পরই নাহিদ ইসলাম
এক দফার ঘোষণা দিয়েছে। মূলত আমি সর্বশেষ লাইনে বলেছি যে ক্যান্টনমেন্টের অর্থাৎ সেনাপ্রধান এবং সেনাবাহিনীর ভূমিকা আছে দেশের গণঅভ্যুত্থানের পক্ষে এবং জনগণের পক্ষে, ঠিক একইভাবে নাহিদ ইসলামের ভূমিকা আছে, কারোর ভূমিকা ছোট করে দেখার সুযোগ নাই। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম তালুকদার। যে বিষয়টি নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বললাম, অর্থাৎ বাংলাদেশে 24 পরবর্তী রাজনীতি এবং এর আগের যে প্রেক্ষাপট ছিল, তারপর আসলে বাংলাদেশকে একটা নতুনভাবে আমরা আবিষ্কার করলাম, নেতৃত্ব বদলালো, বাংলাদেশের প্রেক্ষাপট বদলালো। এই সব কিছুর মধ্য দিয়ে যেই আমাদের প্রাপ্তি, সেই জায়গাতে আসলে আমরা কতখানি দেশের হয়ে চিন্তা করতে পারছি এখনো পর্যন্ত, আদৌ আমাদের উত্তরণ ঘটলো কিনা রাজনৈতিকভাবে? ধন্যবাদ। পূর্ববর্তী আলোচকরা আলোচনার ধারাবাহিকতা, তাদের আলোচনায় আমি মুগ্ধ, বস্তুনিষ্ঠ এবং তথ্যোপাত্য আছে। আপনি যে প্রশ্নটায় আসছেন যে এই নয়া বন্দোবস্ত আমাদেরকে কি দিচ্ছে, যে আউটকাম, অভ্যুত্থানের আউটকামটা কি? অভ্যুত্থানটা যে আকাঙ্ক্ষায় সার্বজনীন ছিল, এটা সমস্ত স্তরে, ভিন্ন স্তরের শিক্ষক, ছাত্র, পেশাজীবী, রাজনীতিক, সাধারণ মানুষ সবাই অংশগ্রহণ করেছে। এটা অংশগ্রহণ করার প্রেক্ষিতে কী ছিল? প্রেক্ষিতে ছিল একটা মুক্ত সমাজ ব্যবস্থা, একটা ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। আন্দোলনটা শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, কোটা বিলুপ্তির পক্ষে। আমরা যে আকাঙ্ক্ষা থেকে এই আন্দোলনটা শুরু হয়েছিল, মানুষ সাড়া দিয়েছিল, সেখানে এমন একটা স্লোগানও ছিল, আমি অন্য একজন বক্তার টেলিভিশন আলোচনায় শুনেছি, যে বঙ্গবন্ধুর বাংলাদেশে বৈষম্য চলবে না। এর মাধ্যমে কিন্তু যে দলটা চলে গিয়েছে, তাদের যারা অনুসারী ছিল, তারাও কিন্তু এটার মধ্যে অংশগ্রহণ করেছিল। কারণ একটা দীর্ঘ সময় একটা গণতান্ত্রিক ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা না থাকার কারণে মানুষের মধ্যে একটা তারুণ অনুভব হয়েছিল 14, 18, 24-এর নির্বাচন ইনক্লুসিভ হলে এই অভ্যুত্থান প্রয়োজন পড়তো না বা হতোও না। কিন্তু এই গণতান্ত্রিক দ্বারা থেকে যখন আপনি গণতন্ত্রটা যখন আপনি স্ট্রাকচারাল ডেমোক্রেসিতে রাখবেন, গণতন্ত্রের তো 4টা ধাপ। ফার্স্ট আমরা বলি স্ট্রাকচারাল ডেমোক্রেসি, সেকেন্ড হচ্ছে প্রসিডিউরাল ডেমোক্রেসি, থার্ডটা হচ্ছে সাবস্টেন্টিভ ডেমোক্রেসি অর দ্য প্রো পিপল, অ্যান্ড চতুর্থটা হচ্ছে ইনস্টিটিউশনাল ডেমোক্রেসি। আমাদের গণতন্ত্রটা বরাবরই এই স্ট্রাকচারাল এবং প্রসিডিউরাল ডেমোক্রেসির মধ্যে সীমাবদ্ধ ছিল। নির্বাচন হচ্ছে, ইনস্টিটিউশনগুলো আছে, কিন্তু ইনস্টিটিউশনগুলো পলিটিক্যাল যে যারা ক্ষমতা তাদের কাছে সাবমেসিভ। তা আদালত বলেন, নির্বাচন কমিশন বলেন বা অন্যান্য যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আছে, জবাবদিহি করার, দুর্নীতি দমন কমিশন, প্রত্যেকটাই কিন্তু সরকারের আজ্ঞাবহ থাকতো। আইন আছে কিন্তু আইনের প্রয়োগ করার সামর্থ্য, ক্যাপাবিলিটি তাদের নেই, সাহসও নেই, সাহসী নেতৃত্বও আমরা পাইনি এই প্রতিষ্ঠানগুলো। আইনেরও দুর্বলতা আছে। এই জায়গা থেকে অভ্যুত্থানটা যখন একটা গণতান্ত্রিক ধারাটা একটা প্রাতিষ্ঠানিক গণতন্ত্রে যায় নাই বা সার্বজনীন অংশগ্রহণটা বঞ্চিত হয়েছে। ভোট হচ্ছে অর্ধেক মানুষ ভোটে অংশগ্রহণ করছে, অর্ধেক মানুষ ভোটের বাইরে। 24 আপনি যে এখান থেকে আমি শুরু করব, 14, 18, 24, 26 তো একই দ্বারা হলো। সুতরাং আকাঙ্ক্ষার তো মানুষের, সাধারণ মানুষের, পলিটিক্যাল রাজনৈতিক দল তারা ক্ষমতায় যেতে চাবে, তার আকাঙ্ক্ষা আর সাধারণের আকাঙ্ক্ষা বা আমি একজন অধ্যাপকের আকাঙ্ক্ষা তো এক না, একটা সাধারণ ছাত্রের আকাঙ্ক্ষা তো এক না। তারা চেয়েছিল একটা ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা হবে, একটা ইনক্লুসিভ রাষ্ট্র হবে। রাষ্ট্রটাকে যদি আপনি বিভক্ত করেন, কোনোভাবেই আপনি একটা বৈষম্যহীন সমাজ আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। আর যে আকাঙ্ক্ষার, আমি আর 1 মিনিট আমাকে সময় দেন, আমি কনক্লুড করছি। আকাঙ্ক্ষা নয়া বন্দোবস্ত তো কাজ করেনি। জনাব রাশেদ স্পষ্টভাবে বলেছেন যে যারা আন্দোলনের নেতৃত্বটা দিয়েছে তাদের মধ্যে আমরা দেখেছি বুর্জোয়া রাজনীতি চলে আসছে। আজকে সময় এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আপনার কাছে আমি জানতে চাবো। বিস্তারিত আমি এই বিষয় নিয়ে আপনাকে, আমি 1 মিনিট আপনার কাছে সময় নিয়েছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো অভ্যুত্থানের একটা গুরুত্বপূর্ণ অংশীদার ছিল, তারা এক্সক্লুডেড। সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ অংশীদার ছিল। সেনাবাহিনীর সমর্থন ছাড়া আপনি কোনোভাবে এই অভ্যুত্থান সফল করতে পারতেন না, তাদেরকে এক্সক্লুড করা হয়েছে। সুতরাং নয়া বন্দোবস্ত তো কাজ করেনি যে ইন্টারিম গভর্নমেন্ট, আমরা অধ্যাপক নয়া বন্দোবস্তের জায়গায় নয়া ভণ্ডবস্ত শুরু হয়েছিল। আমরা বিরতি থেকে আসি, আমরা কি আমাদের বিরতি একটু নিতে হবে, বিরতি থেকে ফিরে এসে আবার আলোচনায় যাব। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন, একটা বিরতির সময় হচ্ছে, সঙ্গেই থাকুন। নতুন বাংলাদেশ দেখছেন আপনারা দর্শক। যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি, জুলাই অভ্যুত্থানের কি বিকল্প ছিল। আলোচক 3 জন আমাদের সঙ্গে আছেন। কথা বলছিলাম শরীফুজ্জামান শরীফ। আজকে পত্রিকায় আমরা দেখতে পেলাম, গতকালকে আমরা পত্রিকার একটা শিরোনামও আপনাকে প্রশ্ন করতে চাই, দুটি মিলিয়ে অর্থ একই। বলা হচ্ছে
হচ্ছে গণভোটের রায় ব্যর্থ হলে জনগণ নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা হারাবে, জামায়াতের আমির বলেছেন। তিনি বলেছেন গণভোটের রায় বাস্তবায়ন প্রসঙ্গে বলেছেন যদি সংসদে দাবি আদায় হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে আন্দোলনের মাধ্যমে সেই দাবি আদায় করা হবে, কোনো ছাড় দেওয়া হবে না, আমরা জনগণের সঙ্গে বেইমানি করব না, জনগণের রায়কে অপমান করব না। 11 দল থেকে বলা হয়েছে গণভোটের রায় যদি বাস্তবায়ন না হয় তাহলে আবারও বিপ্লব হবে। এইরকম একটা বিপ্লবের পর আবারও যদি দেশের বিরোধী দল থেকে বা সাধারণ মানুষের পক্ষ থেকে অথবা ছাত্রদের পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে এই ধরনের প্রসঙ্গ আসে, এই ধরনের আলাপ আসে, সেটাকে আসলে কিভাবে নেওয়া উচিত? ধন্যবাদ। প্রথম অংশটা হলো যে রাজনীতিতে যে কোনো রাজনৈতিক দল তার কথা বলার, তার দাবি তোলার অধিকারটা আছে এবং এই অধিকারের জন্যই আমরা অভ্যুত্থানটা করেছি। আমি আমার কথাগুলো বলবো। গতকালকে বরিশালে একটা সমাবেশ হয়েছে, সেখান থেকে 11 দলের সমাবেশ থেকে এই বক্তব্যগুলো দেয়া হয়েছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি প্রথম থেকেই মনে করেছি যে গণভোটের আয়োজনটা এটা এড়ানো যেত। আমাদের এখানে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার ছিল। ঐক্যমত্য কমিশন সেই ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছিল কোঅর্ডিনেশনের। ডক্টর ইউনূস বলেছিলেন যে সমস্ত পয়েন্টে আমরা একমত হব সেগুলো নিয়েই আমরা কাজটা করব। কিন্তু আমি দেখতে পাচ্ছি জামাত, এনসিপি সহ কয়েকটা রাজনৈতিক দল তাদের যে পলিটিক্যাল এজেন্ডা, সেই এজেন্ডা এখানে বিএনপিকে দিয়ে বাস্তবায়ন করাতে চায়। বিএনপির নিজস্ব একটা রাজনীতি আছে, বিএনপির সমালোচনাও আছে অনেকগুলো জায়গায়। আমি যেটা বললাম যে আগের সরকার শেখ হাসিনা বলতো ঘর বানিয়ে দিয়েছি, গতকালকে দেখলাম ভেকু নিয়ে ঘর ভেঙে দিচ্ছে। এগুলো সমালোচনা আমরা করবো, চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি। কিন্তু জামাত এবং এনসিপি তারা যেটা চাইছে বিএনপিকে সেটা মানতে হবে, এই ধরনের একটা রাজনীতির দিকে তারা নিয়ে যাচ্ছে। এবং তাদের একটা ধারণা তৈরি হয়েছে যে বাংলাদেশের জনগণ মানেই সবাই তার সঙ্গে। আমাদের এখানকার তরুণ জেনজি প্রজন্ম মানেই হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি হচ্ছে তাদের কাছে হিরো, মানে তাদের কাছে, এই নেতাদের কাছে, এবং এর বাইরে কেউ কিছু ভাবতে পারছে না। এটা একটা ভুল ধারণা। জুলাইয়ের যে কনসেপ্টটা ছিল, জুলাইয়ের যে অঙ্গীকারটা ছিল, অঙ্গীকার আমাদের পুরোপুরি পূরণ হয়নি, এটি সত্য। শুরুতে আমরা এটিকে বিভক্ত করেছি, আমরা সরকারের বিরুদ্ধে আর একটা সরকার তৈরি করেছি। ডক্টর ইউনূসের সরকার সচিবালয়ে কাজ করত, আমাদের কয়েকজন সমন্বয়ক হাইকোর্টের মাজারের সামনে কাউন্টার আর একটা সরকার পরিচালনা করেছে, টিএসসিতে আর একটা সরকার পরিচালনা করেছে। এবং যে ভুলগুলো হয়েছে, শিক্ষার্থীদের যাদের ক্লাসে থাকার কথা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা 5 জন রেল ভবনে, তোমরা 4 জন পরিবেশ অধিদপ্তরে। এই কাজগুলো করার ভেতর থেকে শিক্ষার্থীদেরকে দুর্নীতির মধ্যে জড়িয়ে ফেলা হয়েছে। তাদের মধ্যে এক ধরনের আবার মানে প্রশাসনকে নিয়ন্ত্রণ করার একটা মনস্তত্ত্ব তার মধ্যে তৈরি হয়েছে। আর এই জায়গাটায় জামাত, এনসিপি তারা তাদের কথাগুলো বলছে। আমি যেটা দেখি, বিএনপি তো অনেকগুলো জায়গায় রিফর্মের দিকে যাচ্ছে এবং রিফর্মের কনসেপ্টটা তো বিএনপি নিয়ে এসেছে। অনেকগুলো জায়গায় আমার প্রত্যাশা পূরণ হচ্ছে না, আমি সেই জায়গাগুলোতে চাপ দিব, আমি কথা বলবো, পার্লামেন্টের ভেতরে বলবো, বাইরে বলবো। যেটা ছিল যে আবার বিপ্লবের ডাক আসে, আমি ওই জায়গাটা আসছি। এই যে নেতৃত্ব যাদেরকে আমরা এখন দেখছি, যারা ইতিহাস, রাশেদ বললেন যেটা, ইতিহাস দখল করেছে, ইতিহাস দখল করেছে, আমি শব্দটি ব্যবহার করছি কারণ আমাদের এখানে যে গুপ্ত রাজনীতি। আচ্ছা, বুয়েটের আবরার ফাহাদ যাকে হত্যা করেছিল ছাত্রলীগ, আবরার যদি গুপ্ত হয়ে ছাত্রলীগের মধ্যে ঢুকে থাকতে পারতো না? পারতো, তার জীবনটা যেত না। যেটা আমাদের সাদিক কায়েম, আমাদের এই অন্যান্য যারা ফরহাদ, এরা যেটা করেছে, আবরার ফাহাদ যদি ওটি করতে তার জীবনটা যেত না। আমি যেটাকে গুরুত্বটা দিতে চাই, এই যে নেতৃত্ব, এই নেতৃত্বের অধীনে বাংলাদেশে আর কোনো গণ অভ্যুত্থান হবে না। জামাত, এনসিপি ক্রমশই ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, তাদের প্রচুর প্রশ্ন আছে তাদেরকে নিয়ে, এমনকি তাদের নিজেদের মধ্যেই। জুলাইয়ের পরে আপনি দেখেন যে কতবার তারা বিভক্ত হয়েছে, তাদেরকেই মানুষ ত্যাগ করছে, তাদের সহকর্মীরা ত্যাগ করছে, সহযোদ্ধারা ত্যাগ করছে। এখন তারা যদি মনে করে যে তারা একটা গণ অভ্যুত্থানের ডাক দেবে এবং পেছনে লোকজন, লক্ষ লক্ষ মানুষ নেমে আসবে, এটা একেবারেই এক ধরনের মানে পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। ধন্যবাদ আপনাকে। রাশেদ খান, যে কথা আসলে বললেন আপনার সহ আলোচক শরীফুজ্জামান শরীফ, এই জায়গাতে গণ অধিকার মানে বেশ কয়েকটা গণভোটের রায় সম্পর্কে বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু থেকে যায়। গণভোটের রায় প্রসঙ্গে ধরেন যে
আগে থেকেও তো আসলে বিএনপি প্রক্রিয়াটার সাথে সংযুক্ত ছিল, যখন আসলে সংস্কার কমিশনগুলো গঠন হয় তখন থেকেও বিএনপি আসলে এই জায়গায় সংশ্লিষ্ট ছিল। নোট অফ ডিসেন্টের পরে এখন আসলে গণভোটের রায়, তারপরে হচ্ছে সংবিধান সংশোধন কমিটি, যে বিষয়গুলো আসছে, বিএনপির সঙ্গে জামায়াতের তাহলে এখন অসুবিধাটা কোথায় হচ্ছে? সব দেখেন, বিএনপির সাথে জামাতের অসুবিধা অবশ্যই আছে, কারণ বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক, আমার কাছে মনে হয় যে জামাত মুখে হয়তো মিষ্টি কথা বলছে, কিন্তু তারা তো আসলে হেরে যাওয়ার এক ধরনের তাদের ওই ধরনের বলা যায় যে এক ধরনের আছে তো ভিতরে, নেতিবাচক চিন্তাটা আছে যে আমরা তো হেরে গিয়েছিলাম, সুতরাং এখন বাংলাদেশকে হারাই দিতে হবে, আমার কাছে মনে হয়। তো নানানভাবে তারা কিন্তু বাংলাদেশ হারিয়ে গেলে জামাত কোথায় রাজনীতি করবে? না, বাংলাদেশে তো আসলে জামাতের রাজনীতি করার সুযোগ ছিল না, আর জামাত তো বাংলাদেশে রাজনীতি না করতে পারলে তো সমস্যা নাই, ভারতে আছে, পাকিস্তানে আছে, বিভিন্ন দেশে তো জামাত ইসলাম আছে, তারা সেখানে গিয়ে রাজনীতি করবে। আচ্ছা, আমি মূল প্রসঙ্গে আসি। দেখেন, যেটা শরীফ ভাই বলছিলেন, জামাতের আমির তিনি আবার নতুন গণ অভ্যুত্থানের হুমকি দিয়েছেন এবং তার সাথে সুর মিলিয়েছেন নাহিদ ইসলাম, এবং নাহিদ ইসলাম অতিরিক্ত বলেছেন যে হরতাল এবং অবরোধের মতন কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এখন শেখ হাসিনা সে বলছে যে ডিসেম্বরে দেশে আসতেছি। এখন আওয়ামী লীগ একটি পরিকল্পনা হাতে নিয়েছে যে দেশে ফেরার আগে দেশকে আনস্টেবল করা, এই জন্য তারা হরতাল অবরোধের মতন কঠিন কর্মসূচি ঘোষণা করতে চায়, পালন করতে চায়, অগ্নিসংযোগ, নানান ধরনের অঘটন ঘটাতে চায়, হত্যাযজ্ঞের মতন ঘটনা ঘটিয়ে দেশকে আনস্টেবল করতে চায়। দেখেন, জামাতের আমিরের বক্তব্য আর শেখ হাসিনার বক্তব্যের মধ্যে আমি কোনো আসলে পার্থক্য পাচ্ছি না। এখন কিন্তু আর 11 দলীয় জোট নাই, এখন কিন্তু 10 দলীয় জোট। জামাতের সাথে আসলে বনাবনি হয়নি, এই জন্য বাংলাদেশ খেলাফত আন্দোলন ইতিমধ্যে বের হয়ে গেছে। তার মানে কি, এখন একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। যেহেতু 96-তে আওয়ামী লীগের সাথে নিয়ে জামাত আন্দোলন করেছিল, আমার কাছে মনে হয় যেহেতু হাসিনার বক্তব্য এবং জামাতের আমিরের বক্তব্য মোটামুটি একই রকম বিএনপির বিরুদ্ধে, আপনি যদি শিবির আর জামাতের ফেসবুক পেজ দেখেন আর এনসিপির ফেসবুক পেজ দেখেন, আর এদিকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ফেসবুক পেজের গালিগালাজ সমালোচনা মোটামুটি একই রকম। সেই জায়গায় অর্থাৎ 11 দলের যে কোরাম সেটা পূরণ করার জন্য আওয়ামী লীগকে সাথে নিয়ে, শেখ হাসিনাকে সাথে নিয়ে হয়তো ভবিষ্যতে জামাত আন্দোলন করতে চায় বলে আমার কাছে মনে হচ্ছে। কিন্তু বাংলাদেশের জনগণ যেমনি ভাবে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, আর নাহিদ ইসলাম তো নিজেই বলেছিল এদেশের জনগণ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। সুতরাং শরীফ ভাই যে কথা বললেন, যতই তারা কথা বলুক আর চিল্লা চেঁচামেচি করুক না কেন, জামাতের নেতৃত্বে বা এই যে নেতৃত্ব যারা 24 সালে একবার নেতৃত্ব দিয়েছে, তাদের নেতৃত্বে বাংলাদেশে নতুনভাবে আর কোনো গণঅভ্যুত্থান হবে না, হওয়া সম্ভব নয়। ধন্যবাদ আপনাকে। একটা প্রশ্ন রেখে বিরতিতে যাব রফিকুল ইসলাম তালুকদার, সেটি হচ্ছে এই যে বাংলাদেশে যে গণঅভ্যুত্থান হলো এবং এখনো যেই পরিস্থিতি, আবারও যদি গণঅভ্যুত্থানের অথবা বিপ্লবের এরকম আসলে আমরা পরিস্থিতি এখনই এত দ্রুত তৈরি করি, তাহলে আসলে আমাদের প্রাপ্তিটা কোথায়? এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন, বিরতির পর আবারও ফিরছি। নতুন বাংলাদেশে আজকে আলোচনা করছিলাম জুলাই অভ্যুত্থানের কি বিকল্প ছিল, এবং সেই ধারাবাহিকতায় অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম তালুকদার, আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম, গণঅভ্যুত্থানের এই সময় পরে নতুন সরকার আসলো, 5 মাস বয়স নতুন সরকারের, এখনই বিরোধী দলের পক্ষ থেকে আবারও বিপ্লব অথবা আরও একটা অভ্যুত্থানের এই রকম বার্তা যখন আসে, আমরা দেশের সাধারণ মানুষ হিসেবে বাংলাদেশের সাধারণ মানুষদের যেই চাওয়া যে একটি স্থিতিশীল দেশ, রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল, বৈদেশিক বাণিজ্য বা বাকি সব জায়গাগুলি যেগুলো আসলে সম্পর্কিত, একটি দেশের রাজনৈতিক অবস্থা স্থির না থাকলে তো সেই দেশের সার্বিক অবস্থা টালমাটাল হয়। আমরা কবে শান্তি অথবা নিশ্চিন্ত হব সাধারণ জনগণ হিসেবে, যখন এত অল্প সময়ের মধ্যে? অভ্যুত্থানটার পরে যে সরকার আসছে একটা অস্থিতিশীল 1.5 বছর ছিল। এখানে আগের আলোচনা যেটা বক্তারা করেছেন, আমি করেছি, এখানে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিন্দু পরিমাণ এটা, কিন্তু সেই অভ্যুত্থানে যেই সময়ে যা কিছু হয়েছে সেই সব কিছু তদন্ত হওয়া জরুরি বলে মনে করেন কিনা? না, সেই প্রশ্নটা আসছি আপনার আগেরটার 1 মিনিট বলিনি। এখন এইটার তদন্ত হওয়া প্রয়োজন কিনা সেটা তো যারা রাজনীতিবিদ তারা বলবেন, আমরাও বলবো, আমরাও তদন্ত হওয়া তো অবশ্যই প্রয়োজন। তদন্ত না হলে এটা জনগণের কাছে একটা, আপনি যখন অরাজকতার কথা বলছেন তার সাথে সাথেই কিন্তু সেটা জবাবদিহিতার প্রসঙ্গ আসে। জবাবদিহিতার প্রশ্ন যখন আপনি তুলবেন, একটা গণতান্ত্রিক উত্তরণে নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার আসছে,
গণতন্ত্রের মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে জনগণের শাসন, জনগণের জন্য শাসন, এবং জবাবদিহিতাটা জনগণের কাছেই আপনার হতে হবে। জনগণের আকাঙ্ক্ষার সাথে আপনার সেটার প্রতিফলন করতে হবে। জনগণের আকাঙ্ক্ষাটা কী ছিল? জনগণের আকাঙ্ক্ষাটা আগে যেটা বলেছি, একটা মুক্ত সমাজ ব্যবস্থা, একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, গণতন্ত্রটা একটা প্রাতিষ্ঠানিক রূপ নেবে, ইনস্টিটিউশনাল ডেমোক্রেসি যেটা, এটা লাস্ট স্টেজ। তার আগে কিন্তু সাবস্টেন্টিভ ডেমোক্রেসিটা এখনও মিসিং। সাবস্টেন্টিভ ডেমোক্রেসিটা কি? যে এখানে ইনস্টিটিউশনগুলা এবং গণমাধ্যম, মুক্ত যারা সিভিল সোসাইটি আছে এবং সমস্ত রাজনৈতিক দল এবং জনগণ একটা মুক্ত এবং ইনক্লুসিভিটির মধ্যে থাকবে। আপনি যদি এটা টু আর্লি যে প্রশ্নটা করেছেন, মাত্র 5 মাস হলো একটা সরকার আসছে গণতান্ত্রিকভাবে, সেটা যেভাবেই হোক, এটা আগে বলেছি যে 14, 18, 24 আর 26কে একই রকম গণতন্ত্রের উত্তরণ করতেন, কিন্তু স্ট্রাকচারাল। কিন্তু তারপরেও একটা নির্বাচিত সরকার, তাকে তো আমরা যথেষ্ট সময় দেওয়া প্রয়োজন। এখন যদি আরেকটা অভ্যুত্থানের বিরোধী দল আহ্বান করে, তাহলে দেশকে অস্থিতিশীল করার দিকেই যাবে সুস্পষ্টভাবে। এবং যে যারা আসতে চাচ্ছে, যে দলটাকে আমরা অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত, তারা যখন আসতে চাচ্ছে, তাদের আসার প্রশ্নটা কিভাবে হবে, সেটা কতটা নান্দনিক ভাব। আপনি তো একটা বৃহত্তর দলকে দীর্ঘদিন আপনি বাইরে রাখতে পারবেন না। হ্যাঁ, কিন্তু সেটা দায়িত্বই নির্বাচিত সরকারের। জি, নির্বাচিত সরকার সেই জায়গাটাতে সিদ্ধান্ত নেবে, কথা বলবে, এবং যেহেতু এটা দুই দেশের একটা সম্পর্কের ব্যাপার, সেই জায়গাতে রাজনৈতিক জায়গায় এবং পররাষ্ট্রনীতি যা আছে তা মেইনটেইন করে চলবে। একটা অস্থিরতার মধ্যে দিয়ে করতে চান, তাহলে এটা আমাদের দেশের মানুষের জন্য ভালো কিছু বয়ে আনবে না। ধন্যবাদ আপনাকে রফিকুল ইসলাম তালুকদার, ধন্যবাদ আপনাকে। রাশেদ খান, যেই কথা আসলে আমরা বলছিলাম, রাজনীতির প্রসঙ্গ তো আসলে থাকলোই। আজকে জানেন যে পুরো বাংলাদেশ অথবা পুরো বিশ্বের কথা যদি বলি, শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজকে দুই দল লড়বে, সেই জায়গাতে একটু আসে রাজনীতির কিছুটা বাইরে। আজকে রাতে খেলা দেখবেন নিশ্চয়ই আপনারা। দেখেন, বাংলাদেশের মানুষ মোটামুটি 90% আর্জেন্টিনাকে সাপোর্ট করে, আমার কাছে যতটুকু আপনি কোন দল মনে সাপোর্ট হয়েছে। করেন? আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি, বাট মানে যেটি আসলে বাস্তবতা, এই বিশ্বকাপে স্পেন খুব ভালো খেলছে। তো সেই জায়গায় আসলে আজকের ম্যাচ কি হয় জানি না, বাট আর্জেন্টিনার কিন্তু ভাগ্য সবসময় ভালো, তাই না? পরপর দুটা ম্যাচ দেখলেন যে খেলা ভালো না হলেও ভাগ্য ভালো, ভাগ্য ভালো থাকলে অনেক সময় জেতা যায়। শরীফ ভাই, আচ্ছা, আমি খেলার সাথে রাজনীতি একটু ঢুকিয়ে দিই। আগের যে অংশটা আলোচনা করলাম, যে আমাদের এখানে জামাত তার নিজের পরিচয়ে রিলিফ ওয়ার্ক করতে পারবে, বন্যায় মানুষের পাশে দাঁড়াতে পারবে, এমপি হতে পারবে, কিন্তু জামাত নিজের পরিচয়ে কখনো গণ অভ্যুত্থান করতে পারবে না। বাংলাদেশের মানুষ জামাতকে যেভাবে চেনে, এই যে জুলাইয়ের অভ্যুত্থান, জামাত এত শক্তি থাকার পরেও নিজের পরিচয় দিতে পারে না কেন? কারণ মাস পিপল কখনো জামাতকে গ্রহণ করবে না। খেলার ক্ষেত্রে যদি জিজ্ঞেস করেন, আমি আর্জেন্টিনার সমর্থক, তবে আমি একটা নান্দনিক খেলা দেখতে চাই, এবং আমাদের আত্মবিশ্বাস যে আর্জেন্টিনা এর আগে যেভাবে চমক দেখিয়েছে, এবারের খেলায়ও আজকে শেষ দিন সে একটা চমক দেখাবে এবং সে বিশ্ব চ্যাম্পিয়ন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। দর্শক সঙ্গে ছিলেন যারা, সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভকামনা সমর্থকদের জন্য। আজকে বিদায় নিচ্ছি, কাল আবার আলোচনা হবে রাত 9টায়।